শেষ দিনেও পশুর হাটে কাদা মাখামাখি, বৃষ্টি মাথায় নিয়ে ক্রেতা বিক্রেতার দর কষাকষি। যৌক্তিক দাম বললেই ছেড়ে দিচ্ছেন ব্যাপারী, চাহিদা তুঙ্গে ছোট মাঝারি আকারের গরু। কোরবানির পশুর চামড়া সংগ্রহে প্রস্তুত দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের ব্যবসায়ীরা। 12 লাখ পিস সংগ্রহের লক্ষ্য, ট্যানারিতে বকেয়া থাকায় ব্যাহতের শঙ্কা। সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভ্যাট থেকে সরে আসতে চায় সরকার। ধনীদের সম্পদে কর বাড়ানোর পরিকল্পনা, 5,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য, ন্যায্যতা নিশ্চিতের তাগিদ। ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সমুদ্র সৈকত, পাহাড়, চা বাগান। চলছে শেষ সময়ের কর্মব্যস্ততা, ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় পুলিশের বাড়তি ব্যবস্থা। এবং বৈদ্যুতিক গাড়ি বাজারে আনলো ইতালিয়ান জায়ান্ট ফেরারি, প্রথমবার তৈরি করলো 5 সিটার ফ্যামিলি কার। পোর্শে ল্যাম্বরগিনিকে টেক্কা দিয়ে এশিয়ার বাজার দখলের লক্ষ্য। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি তাজমিলা খান। শুরুতেই কোরবানির পশুর হাটের খবর। বৃষ্টি ভোগান্তির মধ্যে রাজধানীতে পশু কেনাবেচার খবর জানাতে দিয়াবাড়ি থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার ফরহাদুর রহমান, চট্টগ্রাম থেকে শফিকুল আলম ও গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার জয়ন্ত শিরালী। শুরুতেই যাচ্ছি ফরহাদের কাছে। সকাল 11টা নাগাদ এসে দেখা যাচ্ছে রোদের দেখা মিলেছে এবং সে কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতিও কিন্তু ধীরে বাড়ছে। আমরা এই মুহূর্তে আছি দিয়াবাড়িতে, যেটি আসলে দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার কারণে সকাল থেকে বাজারের পরিস্থিতি কিন্তু একেবারেই খারাপ। প্রচণ্ড পরিমাণ কাদার ভেতরেই কিন্তু ক্রেতারা আসছেন এবং এই যে কাদার যে পরিস্থিতি, বৈরী আবহাওয়া, সেটি উপেক্ষা করে আসলে শেষ দিন যারা আসলে তাদের কোরবানির পশুটি বাকি দিনগুলোতে কিনতে পারেনি তারা এসেছেন। তবে যেটি এখানকার ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, বিশেষ করে বিক্রেতারা বলছেন একেবারেই দাম নিয়ে তারা সন্তুষ্ট নন, কারণ অন্যান্য দিনে যেসব গরুর দাম আসলে 1 লাখ 1.5 লাখ টাকা তারা শুনছিলেন, ক্রেতারা বলছিল সেগুলো এখন 1 লাখ 1,20,000 বা 1,30,000-এর মতন বলছেন। অর্থাৎ একটা দাম পড়তির যে প্রভাব সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ক্রেতাদের দাবি কিন্তু বিক্রেতাদের দাবি কিন্তু ক্রেতারা বলছেন যে মোটামুটি ঠিক আছে অন্যান্য দিনের মতন, অন্যান্য বছরের মতন, তবে কিছুটা সহনীয় দাম এবছর তারা প্রায় প্রতিদিনই পেয়েছেন কোরবানির হাটে এসে। আমরা দিয়াবাড়িতে দেখছি প্রচুর পরিমাণ পশু কিন্তু এখনো অবশিষ্ট আছে এবং অনেক পশু কিন্তু এই হাট থেকে বিক্রি হয়ে গেছে। তবে যেটি আসলে বলা চলে এখন আর নতুন করে কোনো পশু আসছে না। বিশেষ করে যারা আসলে পশু কিনে ফেলেছেন তারা বাসায় তাদের পশুগুলো নিয়ে যাচ্ছেন। সব ক্ষেত্রে একই অবস্থা, বিশেষ করে মাঝারি আকারের যেসব গরু সেগুলোর চাহিদা একটু বেশি আমরা দেখতে পাচ্ছি, যেগুলো 1 থেকে 3 লাখ টাকার ভেতর সেই পশুগুলো কিন্তু এখন বিক্রি হচ্ছে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার কথা বারবারই বলা হচ্ছে, কেননা অন্যান্য হাটেও যে ঘুরেছি আমরা দেখেছি যে বৃষ্টি অথবা বৃষ্টির আগে দুটো সময়ই কিন্তু আসলে এই কোরবানির পশু নিয়ে বিক্রেতাদের দাবি যে এই বছর অন্যান্য বছরের তুলনায় দাম অনেক কম। যেমন আমরা দেখছি এখানে এই মুহূর্তে যেই গরুটি নিয়ে যাওয়া হচ্ছে প্রায় 1,77,000 টাকায় এটি বিক্রি হয়েছে এবং আমরা যেটি দেখছি যে এখন পর্যন্ত পর্যাপ্ত পশু কিন্তু এই দিয়াবাড়ি হাটে আছে এবং ক্রেতাদের মুখে কিছুটা চিন্তার ভাঁজ, কারণ আজকের দিনটি শেষ দিন, যেহেতু বৃষ্টি এবং বৈরী আবহাওয়া, এই আবহাওয়ায় কিন্তু গরু বেচাকেনা যদি তারা করতে না পারেন। আমরা দুইজন বিক্রেতার সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা যদি এই হাট থেকে তাদের গরুগুলো বিক্রি করতে না পারেন তাহলে হয়তো বা যে ভাড়ার টাকা সেটি ক্ষতি করেই তারা আসলে ফিরে যেতে হবে। আমরা এই মুহূর্তে একটু যেতে চাই, রাজধানীর অবস্থা জানার পর যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন শফিকুল আলম, সেখানকার বাজারের খবর জানবো। শেষ মুহূর্তে চট্টগ্রামে আসলে যে বাজারগুলো রয়েছে, পশু হাটগুলো রয়েছে, সেখানে জমতে শুরু করেছে। বাচ্চা কিনা যে হচ্ছে সেটি দেখা যাচ্ছে। আমরা যে প্রবেশ মুখ রয়েছে সেই সব প্রবেশ মুখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর কিন্তু বিভিন্ন গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই দুটি গরু কিন্তু এখন নিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করি পুরো যে
এলাকাগুলো রয়েছে সেদিকে যাওয়ার চেষ্টা করি, যেদিক থেকে গরুগুলো নিয়ে আসা হচ্ছে। তো চট্টগ্রামে যে অস্থায়ী যে হাটগুলো রয়েছে, বিবির হাট এবং যে সাগরিকা পোস্তাগড়ে যে হাটগুলো রয়েছে সেগুলো ছাড়াও কিন্তু আরও বেশ কিছু অস্থায়ী হাট রয়েছে। তবে আজকে গরুর দাম যদি বলতে যাই তাহলে তো সেক্ষেত্রে বলা যায় গরুর দাম অনেকটাই কমতির দিকে বলা হচ্ছে, অর্থাৎ প্রতি গরুতে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত কম বলে এখানকার ক্রেতা বিক্রেতা জানাচ্ছেন। তবে হয়তো দুপুরের পর বাজারের পরিস্থিতি আবার পাল্টে যেতে পারে, কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি কোরবানির যে বাজার সেটি কিন্তু অনেক সময় ঘন্টার মধ্যে কিন্তু চেঞ্জ। আমরা দেখছি আরও 2টি গরু আসছে যেগুলো কিনে নিয়ে আসছে, এবং সেটি বলছে আচ্ছা বেচা কিনা হচ্ছে কত প্রতি 2 মিনিট পর পর একটি গরু কিন্তু আসছে, এই গরুটিও বিক্রি হয়েছে এবং সেই রশি ধরে কিন্তু ক্রেতা বিক্রেতারা কিন্তু বাজার থেকে বের হচ্ছে। আরেকটি বড় আকৃতির গরু আমরা দেখছি, কালো আকৃতির আরেকটি বড় গরু আসছে, সেটিও কিন্তু বেচা কেনা হচ্ছে প্রতি 2-1 মিনিট পর বেচা কেনা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা রাখা হয়েছে এবং র্যাবও কিছুক্ষণ পর কিন্তু বিভিন্ন বাজারগুলো তারা ব্রিফিং এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হাসিল যারা তুলছে অর্থাৎ ইজরাদারদের পক্ষ থেকে বড় নিরাপত্তা। এই বড় আকৃতির এই কালো আকৃতির গরুটি কিন্তু এখন বিক্রি হয়েছে এবং সেটা চলে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় চট্টগ্রামকে শেষ 2 দিনে কিন্তু প্রচুর গরু বেচা বিক্রি হয়। এই 2 মিনিটের মধ্যে আবার 10 থেকে 15টা গরু কিন্তু কিনে নিয়ে দেখেছি। তবে বাজার এখন একটু কমতির দিকে আছে, হয়তো দুপুর বিকালের পর কিন্তু আবার হয়তো বাজার বাড়তে পারে, সেটি বাজারের উপর নির্ভর করে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি গোপালগঞ্জে। দিন পেরিয়ে রাত পোহালেই কোরবানির ঈদ, সেই ঈদকে ঘিরে গোপালগঞ্জের হাউজিং প্রকল্পে যে পশুর হাট বসেছে, সেই পশুর হাটে আমরা সকাল থেকে দেখেছি যে ক্রেতা বিক্রেতাদের সমাগমে মুখর হয়ে রয়েছে। তো সকাল 8:30টার দিকে গোপালগঞ্জে প্রচন্ড ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে হাট কিন্তু একটু লন্ডভন্ড অবস্থায় রয়েছে। সেই তুলনায় যে পরিমাণে ক্রেতা সমাগম হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে সেই পরিমাণ ক্রেতা আসলে আমরা দেখতে পাচ্ছি না। আমরা সকালেই হাটে এসেছি, হাটে যেটি দেখতে পেয়েছি যে হাটের বিভিন্ন স্থানে পানি জমে আছে এবং কাদা হয়েছে, যার কারণে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের বেশ ঝামেলায় পড়তে হয়েছে। এছাড়া যদি আমি একটু জানিয়ে রাখি, এই হাটে গোপালগঞ্জ সহ এই আশপাশের জেলার বিভিন্ন জেলা থেকে খামারিরা তাদের গরু নিয়ে এসেছেন বিক্রির জন্য। এছাড়াও গরুর পাশাপাশি আমরা দেখেছি ছাগল এবং ভেড়া সহ বিভিন্ন ধরনের পশু এই হাটে এসেছে। এখানে যারা ক্রেতা রয়েছেন, ক্রেতাদের চাহিদার সব থেকে বেশি যেটি দেখতে পেয়েছি সেটি হলো যে মাঝারি এবং ছোট সাইজের গরু। তো এই বৃষ্টির কারণে কিন্তু দাম খানিকটা পড়ে গিয়েছে, এমনটাই কিন্তু বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তারপরেও কিন্তু বিক্রেতা যারা রয়েছেন তারা আশায় বুক বেঁধে আছেন যে তারা যে পশু হাটে নিয়ে এসেছেন সবগুলো পশুই তারা বিক্রি করে যাবেন। এছাড়াও আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছিল যে আগামী 29 মে পর্যন্ত কিন্তু এমন আবহাওয়া বিরাজমান থাকবে। তারপরেও কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন এবং ক্রেতা রয়েছেন তারা চাইছেন যে কোরবানির ঈদের যে পশু সেটি কিনে নিয়ে তারা বাড়ি ফিরবেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে পশুর হাটের সর্বশেষ খবরাখবর। জানছিলেন দেশের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি। এবার ঈদযাত্রার খবর জানাতে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে রিপোর্টার মোজাফফর হোসেন জয় ও টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন কাদির তালুকদার। জানেন যে রাজধানী থেকে বাহিরের যে গমনের যে সড়ক, সেটি অন্যতম সড়ক। উত্তরবঙ্গে অন্তত 22টি জেলার লোক এই অঞ্চল দিয়ে চলাফেরা করে থাকেন। ঈদ উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কটিতে তীব্র গাড়ির চাপ রয়েছে। একই সাথে কিন্তু আমরা যে জিনিসটি জানতে পেরেছি সেটা হচ্ছে যে সকাল থেকে আজকে যেহেতু ঈদের সর্বশেষ দিন, নারীর টানে বাড়ি ফেরার জন্য কিন্তু সবাই উন্মুখ হয়ে আছেন। সেদিক থেকে কিন্তু আমরা সকালে দেখেছি যে গাড়ির চাপ ছিল এবং যা দূরপাল্লার যানবাহনগুলোতে মানুষজন ব্যাপক পরিমাণে উঠছিল। এবং একই সাথে আমরা যদি দেখেছি যে সড়কটির বিশেষ করে নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত আমরা যে সিগন্যাল জাম যাকে বলে থাকে সেটি হয়েছে। এবং ট্রাফিক পুলিশ যেটি জানিয়েছে মূলত ইপিজেড থেকে বাসরিপুর থেকে বাইপাইল পর্যন্ত যে এলিভেটেড অ্যাক্সেসওয়ের উন্নয়ন কাজ চলছে, সেই কাজের জন্য গাড়িগুলোর ধীরগতি হয়ে থাকে এবং এই কারণেই মূলত তারা সিগন্যালে গাড়ি দাঁড় করিয়ে রাখে এবং একটি সুশৃঙ্খলভাবে যানবাহনগুলো উত্তরবঙ্গের দিকে পার করে দেওয়ার জন্য তাদের মূল উদ্দেশ্য থাকে। তবে
আমরা নানা ধরনের অভিযোগও পেয়েছি, ভোগান্তির কথাও শুনেছি। তবে যেটাই হোক, মানুষ যদি বলছেন যে তারা বাড়িতে বসতে পারছেন, এর জন্য তারা অনেক খুশি। এবং একই সাথে কিন্তু যাত্রীরা যেটি বলেছে যে তারা অনেকক্ষণ গাড়ির জন্য বা পরিবহনের জন্য দাঁড়িয়ে থাকে এবং তাদেরকে এই ভোগান্তিটুকু অনেক কষ্ট দিচ্ছে। এবং একই সাথে কিন্তু পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে যেহেতু এই সড়কটিতে বেহাল অবস্থা, তাদের আগে যে অবস্থায় তারা যেতে পারতো এবং এক দিনে 2টি টিপ মারতে পারতো, সেখানে তাদেরকে এখন একটির বেশি টিপ মারতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। কারণ এই 2-3 কিলোমিটার সড়ক পার হতেই তাদের ঘন্টাখানেক সময় লেগে যায়। ফলে সড়কের যে দুরবস্থা, সেই দুরবস্থার কারণে গাড়ি চালাতে হয় ধীরগতিতে। এই কারণেই যানবাহন সংকট থাকলেও তারা ঠিক সময় মতো যাত্রীদেরকে পৌঁছে দিতে চাচ্ছেন এবং ঈদে গড়মুখ মানুষকে নিরাপদে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তো মূলত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা ঈদে গড়মুখ মানুষের আরো খবর জানতে চলে যাব টাঙ্গাইলে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাদের তালুকদার। বিশেষ করে উত্তরবঙ্গের যারা যাত্রী রয়েছেন তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। হাজার হাজার মানুষ এখন পর্যন্ত গাড়িতে আটকা পড়ে আছে। আমরা জেনেছি যে বিশেষ করে গত রাতে যারা রওনা দিয়েছে ঢাকা থেকে, তারা এখন পর্যন্ত 8 থেকে 10 ঘন্টা সময় পার হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু রাস্তার এখন পর্যন্ত এই যে টাঙ্গাইল এসে পৌঁছেছে। অর্থাৎ 70 থেকে 80 কিলোমিটার সময় 80 কিলোমিটার রাস্তা আসতে তাদের সময় লেগেছে 8 থেকে 10 ঘন্টা। যেই কারণে আসলে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে বাস, ট্রাক এবং খোলা পিকআপে করে কিন্তু মানুষজন যাতায়াত করছেন, চলাচল করছেন, ঈদ যাত্রা শুরু করেছেন। যেই কারণে আজকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি এবং যানবাহনের অতিরিক্ত চাপের কারণে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব এলাকা থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় 50 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা সকাল থেকে এই চিত্র আমরা দেখেছি, কিন্তু মানুষজন যারা রয়েছেন, যারা যাত্রী রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে আমরা গত রাতে 8টার সময় রওনা দিয়েছি, এখন পর্যন্ত টাঙ্গাইলে এসে অবস্থান করছি। গাড়ি কখনো কখনো 5 মিনিটের জন্য যাচ্ছে, আবার বেশিরভাগ সময় থমকে দাঁড়িয়ে আছে। এই যে তাদের যে ভোগান্তি, এই ভোগান্তি আসলে নিত্য দিনের ভোগান্তি বলা যায়। বছরের পর বছর ধরে এই ভোগান্তি কিন্তু উত্তর জনপদের মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা আসলে বলছেন যে দীর্ঘ সময় এই যে অপেক্ষা করছে, তারা আদৌ আসলে উত্তরবঙ্গে যারা আছে তারা আসলে কতক্ষণ নাগাদ যে তারা বাড়ি ফিরতে পারছে, এ নিয়ে কিন্তু তারা সংশয় প্রকাশ করছে। আমরা তবে পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে অতিরিক্ত যানবাহন এবং বৃষ্টি এবং ছোটখাটো বেশ কয়েকটি দুর্ঘটনার কারণে আসলে এই চিত্র দেখা গেছে। তবে তারা আশা করছেন যে হয়তো অল্প সময়ের মধ্যেই এই যানজট নিরসন করতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের বিস্তারিত খবর। জানছিলেন দেশের বিভিন্ন স্থানের ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি। কোরবানিকে কেন্দ্র করে জমে উঠেছে পশু জবাইয়ের মাংস কাটার আনুষঙ্গিক সরঞ্জামের বাজার। দিনরাত চলছে কামারশালার আগুন, চলছে ছুরি, চাপাতি, বটি ও চাকু তৈরি এবং শান দেওয়ার ব্যস্ততা। তপ্ত লোহায় একের পর এক হাতুড়ি পেটা, দা বটি ছুরির টুংটাং শব্দে মুখর রাজধানীর বিভিন্ন কামারশালা। পশু জবাই কিংবা মাংস কাটা, কোরবানির ঈদ মানেই দা বটি ছুরি চাপাতির কারবার। তাই কর্মব্যস্ত সময় পার করছেন কামাররা। শেষ মুহূর্তে এসে নেই দম ফেলারও ফুরসত। এখন ঈদের সময় তো ছুরি চাপাটি এগুলার কাজ বেশি। এখন হলো টাইমের হিসেব নাই, আর 7টার থেকে 8টার থেকে রাতে 12টা 1টা। ছুরি চাপাতির দাম গত বছরের তুলনায় কিছুটা বাড়তি হলেও বেচা বিক্রি বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা। আমাদের ব্যবসা ভালো, আর ভালো জিনিসের দামও বেশি। ব্যবসা ভালোই চলতে আছে, অন্যান্য বছর থেকে বছর বেচা কিনেও ভালো হইতে আছে, মালের দামও একটু বাড়তি আছে, মানুষ কিনতেও বেশি আছে। কেউ কিনছেন নতুন ছুরি চাকু, আবার কেউ পুরনোতেই দিচ্ছেন ধার। উনি দাম চাইছে 900 টাকা, প্রথম 500 বলছি, পরে 600 টাকা বলছি, তাও ওনার কত হয়েছে, উনি 600 টাকা দিচ্ছে। বডি কিনছি 250 টাকা দিয়ে। এই বছর গরু যে সস্তা, তাতে মনে হয় যে তাকর ছুরি গেলে দাঁত আছে বেশি দাম। এই ছুরি আমি আগে নিয়েছি 1000 টাকা, 600 টাকায় নিলাম, আর অন্যগুলা শার্ট করলাম। একটা চাপাটি নিলাম আর একটা ছুরি, এগুলো ছোট একটা ছুরি নিলাম আর কি। চামড়া ছাড়ানোর জন্য ছুরি 100 থেকে 300 টাকা, আর চাপাতে বিক্রি হচ্ছে 500 থেকে 1200 টাকা পর্যন্ত দামে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।
নাটোরে কোরবানির পশুর চামড়ার সংগ্রহের প্রস্তুতির খবর জানাতে শহরের চক বৈদ্যনাথ এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আল মামুন। নাটোরের যে 1.5 শতাধিক চামড়া আড়ত রয়েছে, সেই আড়তের চামড়া কিন্তু গত 1 বছরের যে চামড়া ছিল সেগুলো কিন্তু ঢাকা পাঠিয়ে দিয়ে 1.5 শতাধিক আড়তগুলো কিন্তু এখন মোটামুটি ফাঁকা এবং লবণ কিনে রেখেছেন আড়তদাররা, যে আগামীকাল কাঁচা চামড়া আসার পর কিন্তু সেই লবণ সংরক্ষণ করা হবে। একটি বিষয় যেটি আমরা বলতে পারি, চামড়া কাঁচা চামড়া যে 12 লাখ পিস যে সংগ্রহ টার্গেট করেছে নাটোরের চামড়া ব্যবসায়ীরা, সেটি কিন্তু সম্ভব না হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। সেই বিষয়টা একটা বিষয় বলি যে গত 24 সালের আগ পর্যন্ত যে নাটোরের ব্যবসায়ীদের কাছে বিভিন্ন ট্যানারি মালিকরা প্রায় 70 কোটি টাকা বাকি রেখেছেন এবং গত 1 বছরে 24 সালের পর থেকে যে 25 সাল থেকে এই 26 সালের মাঝামাঝি মধ্যে 1 বছর যে ঈদের রয়েছে, সেই ঈদে কিন্তু নগদ টাকা বিক্রি হলেও শেষ মুহূর্তে এসে প্রায় 4 কোটি টাকা 1.5 শতাধিক আড়ত থেকে বকেয়া ফেলা রয়েছে। একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে লবণ কিন্তু প্রতিটা আড়তেই সংরক্ষণ রাখা হয়েছে এবং এই লবণের কারণে কিন্তু যে কালকে যে কাঁচা চামড়া নাটোর সদর উপজেলা সহ আশপাশের জেলা আসবে, সেটি কিন্তু সংরক্ষণ করার জন্য প্রতিটি 1.5 শতাধিক ঘরে আমরা দেখেছি এভাবে লবণ রাখা হয়েছে। তবে যে লবণের পাশাপাশি যে বিষয়টা পুঁজি সংকট, সেটি কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আগামীকাল যে ঈদের বিকেল থেকে এই চামড়া বাজার জমজমাট হয়ে উঠবে এবং এখানকার যে 1.5 শতাধিক আড়তে নাটোর সদর সহ আশপাশের যে জেলাগুলো চামড়া সংরক্ষণ করা হবে এবং নাটোরের এবং অন্যান্য উপজেলার যে চামড়া রয়েছে, সেই চামড়া কিন্তু ঈদের 7 দিন পর থেকে মাসব্যাপী যে হাট, সেই হাটে কিন্তু বেচা কিনা শুরু হবে এবং দেশের 33টি জেলার চামড়া কিন্তু এখানে আসবে এবং ট্রেনারি মালিকরা আগামী বুধবার যে বুধবার আছে সেই বুধবার থেকে এখান থেকে বেচা কিনা শুরু করবেন এবং এই বুধবারের পর থেকে ঢাকায় সমস্ত চামড়া যাওয়া শুরু হবে 33টি জেলার। এবং একটা বিষয় যেটি আমরা বলতে পারি যে টাকা যে বকেয়া রয়েছে, সেই বকেয়া টাকা, সেই টাকা যদি না পাওয়া যায় কতটুকু তারা এখানে চামড়া সরবরাহে সফলতা আনবে তার এই ছিল নাটোরের চামড়া বাজার থেকে সর্বশেষ। নাটোর থেকে সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন এ সময়ের বাণিজ্য। কক্সবাজারে লবণ উৎপাদনের চলতি মৌসুম 15 মে শেষ হলো। তীব্র তাপদাহ আর অনুকূল আবহাওয়ায় এখনও থামেনি উৎপাদন। প্রতিদিনই মাঠে বাড়ছে সাদা সোনার ফসল। একই সঙ্গে সরকারি উদ্যোগে মাঠ পর্যায়ে বেড়েছে লবণের দাম। তবে প্রকৃত ন্যায্য মূল্য পেতে প্রতিমণ লবণের দাম 400 টাকা করার দাবি চাষিদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। তীব্র দাবদাহে কক্সবাজার উপকূলে লবণ উৎপাদনে এসেছে নতুন গতি। সদরের পুকখালী এলাকায় 25 কানি জমিতে লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন চাষি মুজাম্মেল, শাহাদাত ও জসিমউদ্দিন সহ অন্যরা। সরকারি ঘোষণার পর মনপ্রতি লবণের দাম 50 থেকে 70 টাকা পর্যন্ত বৃদ্ধি পেলেও চাষিদের দাবি প্রকৃত ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রতিমণ লবণের দাম হওয়া উচিত 400 টাকা। আর ব্যবসায়ীরা বলছেন দেশে লবণের কোনো সংকট নেই। ঈদুল আজহার বাড়তি চাহিদা মেটাতে মাঠ ও মিল দুই জায়গাতেই রয়েছে পর্যাপ্ত মজুদ। আমাদের দেশে কোনো কাটতে কোনো সুযোগ নেই। নুন আছে, নুন এখন উড়োর দিন লইয়ে বাংলাদেশে আর বাঁচিব। টানের মধ্যে 40 থেকে 50 মন এখন লবণ উঠতেছে। এখন ফাটছি 400 টাকা, 400 টাকা 150 টাকা খরচ যায়। কোরবানির চামড়া সংরক্ষণে সরকার লবণ কেনায় চাহিদাও বেড়েছে ব্যাপক। 27 লক্ষ মেট্রিক টনে যে আপনার জাতীয় চাহিদা রয়েছে, আমরা এর মধ্যে আসলে আশা করছি এটা পূরণ করা অসম্ভব না, এটা সম্ভব। চলতি বছরও সরকার 20 কোটি টাকা বরাদ্দ করেছে লবণ ক্রয়ের জন্য। বাড়তি লবণটা কেনার কারণে লবণের সরবরাহটা বাড়বে, যার কারণে লবণের দামও কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে। এই বেনিফিটটা যাতে আমাদের চাষিরা পায়, সেই কারণে আসলে সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। বেসিকের তথ্য মতে এ পর্যন্ত লবণ উৎপাদন হয়েছে 19,20,000 মেট্রিক টন। আর চেম্বার অব কমার্সের দাবি উৎপাদন ইতিমধ্যে ছাড়িয়েছে 23 লাখ মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
রাজধানীর মগবাজারে 8 দিন হাসপাতালে 6 শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দর্শক, কিছুক্ষণ আগে আমাদের কাছে তথ্য এসেছে আদ্দিন হসপিটালের শিশু ওয়ার্ডে 11 জন শিশু, অভিভাবকরা অভিযোগ জানিয়েছেন 11 জন শিশু তারা সবাই মারা গেছেন। প্রাথমিক সন্দেহে এসির গ্যাস লিকেজের ঘটনায় শ্বাসকষ্টে শিশুর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিকভাবে অফিসিয়ালি কোনো বক্তব্য, ডাক্তারদের কোনো বক্তব্য আমাদের কাছে আসেনি। আপনারা হয়তো ফ্রেমে দেখতে পাবেন এখানে অভিভাবকরা কথা বলছেন। তারা আমাদেরকে কিছুক্ষণ আগেও জানাচ্ছিলেন যে বেশিরভাগ শিশুই আসলে বের হচ্ছেন আর কি শিশু ওয়ার্ড থেকে, তারা আজকে বা আগামীকালকে রিলিজ পাবেন, এই ধরনের ঘটনা ছিল। সেরকম মুহূর্তেই আসলে অভিভাবকরা এসেছিলেন তাদের নবজাতকদেরকে হসপিটাল থেকে নিয়ে যেতে। মাত্র যারা সদ্য পৃথিবীতে এসেছিল এমন নবজাতক যাদের বয়স আসলে খুব বেশি হলে 3 দিন 4 দিন এরকম ছিল। আসলে যখন সকালবেলা কিছু অভিযোগ, যখন পিতামাতারা কিছু অভিযোগ জানিয়েছিল যে কেন আসলে ঘটনা ঘটেছে, অনেকেই জানিয়েছিলেন যে শ্বাসকষ্ট যখন শুরু হয়েছিল বাচ্চাদেরকে, তখন বাচ্চা-কাচ্চারা যখন প্রথম শ্বাসকষ্ট শুরু হয়েছিল তখন কিন্তু তারা অভিযোগ জানিয়েছিল ডাক্তারদের কাছে। আমরা যদি একটু শুনতে পারি আসলে যে আসলে আমি আজকে বেবিকে রিলিজ নেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে আসছি। কেন শুইছি, হঠাৎ করে শুনতে পাই যে আমার বেবি সহ সবাই বমি করতেছে। আমি তাড়াতাড়ি আমার বেবিকে নিয়ে চলে গেলাম। এখানে কোনো ডক্টর ছিল না, নার্স কিছু বলতে পারে না, কিছু বলেও না। রাজধানীর 8 দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলাম। রাজধানীর মগবাজারে 8 দিন হাসপাতালে 6 শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আদনান তুর্য। আবারও সরাসরি যাচ্ছি তার কাছে। মানুষের সাথে মানুষ এরকম আচরণ করে না, সিস্টাররা যে আচরণ করে আমাদের সাথে। তো এখানে 2 নম্বর ওয়ার্ডে অনেকগুলো লোকই ছিল। তো ফজরের আগে আমরা তো সবাই নিচে থাকি, সব চারপাশে গেট বন্ধ থাকে, আমরা পুরুষ মানুষ আসতে পারি না। তো আমাদেরকে ফোন দিলে আসতে হয়, মোবাইলে নেটও থাকে না, আমরা আসতে পারি না। তো এই সময় মনে করেন যে ফজরের নামাজের পরে তো গেট খুলে তখন আমরা আসতে পারি। তো বাবুগুলা শিকার করতেছে রাত 3টার থেকে। তো শুনলাম আয়সা যে সিস্টাররা আয়া বললো যে বাবু চিৎকার করতেছে, কান্না করতেছে, কি সমস্যা? হ্যাঁ ফজরে ঠিক যে কান্না করতেছে। তারা বলতেছে যে এমনি কান্না করতেছে, মার দুধ খাওয়ালে শেষ হয়ে যাবে। মার দুধ খাওয়াতে নেই, কোনো সমস্যা নেই। শ্বাস একজন মুরব্বীর অনেক কষ্ট হইতেছে, শ্বাস, তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তো সিস্টাররা তো চেষ্টা করা দরকার ছিল যে মুরব্বী মানুষটা আইসিইউতে গেছে, তো বাবুগুলো কি অবস্থার মধ্যে আছে তারা বলে না। তখন যার যার বাবুর দায়িত্ব তারাই নিয়ে মানে এনআইসিইউতে নিয়ে ভর্তি করছে। তখন একজন করে মৃত্যু আসতেছে, একজন করে মৃত্যু আসে। এ পর্যন্ত তারা কোনো সিস্টার একজনও কথা শুনে না, আমাদেরকে মানে মানুষ মনে করে না। এখন মানে একজনের পর একজন আসে, আর তারা তো বুঝায় মানে একজন বিদায় করছে। এখন কিছু শুনি যে 11 জন, আবার 12 জন, আবার 9 জন শুনতাছি, ঠিক আছে, মানে সবই লোক আছে। জি দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন আসলে নবজাতক যারা মারা গিয়েছেন তাদের সাথে আসা আত্মীয় স্বজন এবং অভিভাবকরা কিন্তু ক্রমাগত অভিযোগ জানাচ্ছিলেন যে কেন আসলে তাদের এই আজকের এই ঘটনার অবস্থা হলো। সকালবেলা থেকে যখন কিছু নবজাতকের শ্বাসকষ্ট শুরু হয়েছিল, তারা বিভিন্ন সময় হাসপাতাল কর্তৃপক্ষ, নার্স, ডাক্তারকে বিভিন্ন সময় ডাকাডাকি করলো, তারা তেমন কোনো ইতিবাচক সাড়া পাননি বলে কিন্তু অভিযোগটা তারা ক্রমাগত আসলে জানাচ্ছিলেন। এবং এই মুহূর্তে আমি কিন্তু একদম শিশু ওয়ার্ডের ঠিক সামনে রয়েছি। আমরা এই পর্যায়ে এখানে কিন্তু তেমন কোনো ডাক্তার বা হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে আমরা তেমন দেখতে পাচ্ছি না, কিন্তু গেটের মুখে কিন্তু বেশ কিছু পুলিশ সদস্য রয়েছেন। যারা নবজাতকের অভিভাবক ছিলেন তারা কিন্তু আমাদের জানাচ্ছিলেন প্রায় প্রত্যেকটি শিশুর বয়সে 3 থেকে 4 দিন। আমরা এক্স্যাক্ট ঠিক আদতে মৃত্যুর সংখ্যা কত সংখ্যা হয়েছে তা জানার চেষ্টা করছিলাম। তারা আমাদের অভিযোগ জানিয়েছিলেন যে আপাতত 11 জন শিশুর মৃত্যুর খবর তারা জানতে পেরেছেন, কিন্তু তারা এই অভিযোগ জানাচ্ছিলেন যে এক ধরনের ধামাচাপা দেওয়ার হয়তো চেষ্টা করা হতে পারে, হয়তো মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। দর্শক, পুরো শিশু ওয়ার্ডের ঘিরেই কিন্তু এক ধরনের বেদনাদায়ক অবস্থা তৈরি হয়েছে। যারা অভিভাবক রয়েছেন তারা ক্রমাগত এক ধরনের ভেঙে পড়ছেন, কারণ যেই সব বাচ্চারা ছিল তারা প্রত্যেকেরই বয়স 3 থেকে 4 দিন এবং এই মৃত্যুটি আসলে একেবারেই তাদের
এক্সপেক্টেড কোনো মৃত্যু না, কোনো কাঙ্ক্ষিত কোনো মৃত্যু না। তারা আসলে বুঝতেও পারেননি যে কী কারণে শিশুদের শ্বাসকষ্ট হয়েছে। প্রাথমিক সন্দেহে তারা জানাচ্ছেন যে এসি থেকে যে গ্যাসটি লিকেজ হয়, সেই এসির গ্যাস লিকেজ থেকে হয়তো কোনো বিষাক্ত গ্যাস বের হয়ে কোনো গ্যাস বের হয়েছে, সেই বিষাক্ত গ্যাস থেকে হয়তো সেই শিশুদের। রাজধানীর আদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলাম। ঘটনার সবশেষ জানতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। এবার আসছে বাজেটের খবর। সাধারণ মানুষের জীবনে স্বস্তি দিতে ভ্যাটের মতো পরোক্ষ কর থেকে সরে আসতে চায় সরকার। তাই আসছে বাজেটে ধনীদের সম্পদের উপর সরাসরি কর বসাতে যাচ্ছে এনবিআর। এর মাধ্যমে সম্পদের সুষম বন্টনের সম্ভাবনা থাকলেও কর ন্যায্যতা নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। এসএম আরেফিনের রিপোর্ট। নিত্যদিনের ব্যয় বৃদ্ধির ভার থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভ্যাটের মতো পরোক্ষ কর থেকে সরে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে নজর দিচ্ছে এনবিআর। নতুন করদাতা, উচ্চ আয়ের ব্যক্তি, ব্যবসায়ী ও সম্পত্তির মালিকদের নজরদারিতে আনতে রাজধানী ও চট্টগ্রামের অভিজাত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কর জরিপ চালাতে চায় সংস্থাটি। আসছে বাজেটেই সম্পদ কর বসিয়ে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য রয়েছে প্রায় 5,000 কোটি টাকা। যার দাগ নম্বরে শুধু ট্যাক্স দিচ্ছে, কম দিচ্ছে, বেশি দিচ্ছে, রিটার্ন দিচ্ছে, আর যারা দিচ্ছে না তাদেরকে ধরেন। ব্যক্তির মোট সম্পদ 4 কোটি টাকার বেশি হলে ন্যূনতম 10% থেকে শুরু করে সম্পদের পরিমাণ অনুযায়ী 35% পর্যন্ত সারচার্জ আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড। এতে কাঙ্ক্ষিত আয় না হওয়ায় 2026-27 অর্থ বছরের বাজেটের খসড়া অনুযায়ী 4 থেকে 6 কোটি পর্যন্ত সম্পদের ওপর 0.25, পরবর্তী 6 থেকে 11 কোটির ওপর 0.50, এরপরের 11 থেকে 16 কোটির ওপর 0.75% হারে কর বসাতে যাচ্ছে এনবিআর। 16 কোটির বেশিতে আরোপ হতে পারে 1% হারে। 5,000 কোটি টাকা এটাতে খুব একটা বেশি তা না। এটা এখন আদায় করতে যেয়ে যদি আবার খরচ বেশি হয়ে যায় সেটাও একটা বিষয়। বর্তমানে কোনো ব্যক্তির 100 কোটি টাকার সম্পদে আয়কর 20 লাখ টাকা হলে সর্বোচ্চ হারে সারচার্জ ধরা হয় 7 লাখ টাকা। নতুন পরিকল্পনা অনুযায়ী 1% সম্পদ কর চালু হলে ওই 100 কোটির ওপর কর দাঁড়াবে 1 কোটি টাকা। সারচার্জ থেকে আমাদের ওয়েলথ ট্যাক্সে গেলে এটা একটা প্রেডিক্টেবলও হবে এবং সেইটা আমাদের আয় বৈষম্য কমানোর ক্ষেত্রেও একটা ভূমিকা রাখবে। এনবিআর এর তথ্য 2022-23 অর্থ বছরে সারচার্জ থেকে 695 কোটি, 2021-22 অর্থ বছরে 626 কোটি, আর 2020-21 অর্থ বছরে আদায় হয়েছে 599 কোটি টাকা। এমএস আরেফিন, সময় সংবাদ, ঢাকা। জিডিটির বিশেষ নিলামে কমেছে দুগ্ধজাত পণ্যের দাম। গুঁড়া দুধ, মাখন আর এনহাইড্রাস মিল্ক ফ্যাট নিয়ে সাজানো অল্প সময়ের এই নিলামে অংশ নিয়েছে মাত্র 48টি প্রতিষ্ঠান, আর বিক্রি হয়েছে 3,133 মেট্রিক টন পণ্য। গ্লোবাল ডেয়ারি ট্রেড জিডিটি প্রতি মাসে 2 বার নিলামের আয়োজন করলেও মাঝে মাঝে বিশেষ নিলামের আয়োজন করে থাকে বিশ্বব্যাপী দুগ্ধজাত পণ্যের সবচেয়ে বড় নিলামকারী প্রতিষ্ঠানটি। জিডিটি মূল্যসূচক বলছে এবারের নিলামে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের দাম গেল নিলামের তুলনায় $144 কমে প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে $6,200। ননিযুক্ত গুঁড়া দুধের দাম কমেছে $51, টন প্রতি গড় মূল্য নেমেছে $3,721। নিম্নমুখী ননি ছাড়া গুঁড়া দুধের দাম টন প্রতি $181 কমে গড় মূল্য দাঁড়িয়েছে $3,371। অন্তরা সেন, সময় সংবাদ। এবার বৈদ্যুতিক গাড়ি বাজারে এনেছে ফেরারি। শুধু তাই নয়, ইতালিয়ান এই জায়ান্ট প্রথমবারের মতো 5 আসনের ফ্যামিলি কার এনে তৈরি করেছে ইতিহাস। নাম লুচে, ইতালীয় ভাষায় যার অর্থ আলো। সোমবার বিশ্ববাজারে বহুল প্রতীক্ষিত এই ইভি বা বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে ইতালিয়ান জায়ান্ট ফেরারি। অ্যাপেলের সাবেক ডিজাইন প্রধান জনি আইভের ছোঁয়ায় তৈরি 4 দরজার এই গাড়িটি ফেরারির ইতিহাসে প্রথম 5 আসনের ফ্যামিলি কার। বাজারে মন্দার অজুহাতে যখন পোর্শে বা ল্যাম্বরগিনির মতো প্রতিদ্বন্দ্বীরা ইভি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন ফেরারির এই পদক্ষেপকে বড় জুয়া মনে করছেন বিশ্লেষকরা। মূলত চীন সহ এশিয়ার বড় বাজারগুলো ধরতে ফেরারির এই সাহসী চাল। একবার চার্জে লুচে পাড়ি দেবে 500 কিলোমিটারের বেশি পথ। তবে বিলাসবহুল এই গতিদানব ঘরে তুলতে পকেট থেকে গুনতে হবে $6,40,000, বাংলাদেশি মুদ্রায় যা 7 কোটি টাকারও বেশি।
ধনী ক্রেতাদের লক্ষ্য করে তৈরি এই সুপার কারটি ডেলিভারি শুরু হবে 2026 সালের শেষ প্রান্তিকে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। এরপরে দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।